ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলির সহযোগিতা নিয়ে চলছেন, রাজনৈতিক দলগুলিকে মাঝে মধ্যেই ডাকেন চিপায় পড়লে। তিনি করিডোর দেওয়ার প্রশ্ন একটা আসছিল, তারপরে এটা একটু পিছিয়ে গেলেন। বস্তুটা বেসিক্যালি কি কথাটা ওরা বলতো ইয়ার সময়, টকশোয়ের সময়, যে আমরা একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তো বলতাম যে নতুন ব্যবস্থাটা কি? তো এটার উত্তর আজও কিন্তু আসে নাই। মানে তারা নিজেরাই জানে না ব্যবস্থাটা কি, সেটা না জানতে পারে। আমি আপনাকে বলি, কতগুলো কোয়েশ্চেন করে দেখবেন যেগুলো প্রত্যাশার মধ্যে একবার প্রাথমিক প্রত্যাশা, একেবারেই পিএইচডি থিসিস না। যেমন ইয়াবা বদি কক্সবাজারের, পাপুল লক্ষ্মীপুরের, যে জেল খাটছে এখনও মানব পাচারের দায়ে, এইরকম লোকগুলি পার্লামেন্টে আসতে পারবে না অথবা আসতে নিরুৎসাহিত হবে এমন কোনো ব্যবস্থা, এটা সবার চাওয়া। নাম্বার 2 হচ্ছে একটা চার্টার অফ ডিউটি আইনসভার। চার্টার অফ ডিউটিটা কি হবে? ওনারা কি আগের মতোই এই ঘুরে বেড়াবেন পার্লামেন্ট সচিবালয়ে, এই ডোর টু ডোর, টেবিল টু টেবিল কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করবেন, বগলে একটা ব্যাগ থাকবে, পেছনে একটা পিএস থাকবে? তো 3, পার্লামেন্টারি কমিটিগুলি কার্যকর হবে কিনা, এবং ধরুন আইজিপি, আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারম্যান, ডিজি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে, যেমন আমেরিকায় কতগুলো ওপেন সেশন হয়, একবার প্রশ্নবাণে তাকে জর্জরিত করা হয়, বলা হয় যে তার ক্যারিয়ার নিয়ে আলোচনা হয়, তার এডুকেশন নিয়ে আলোচনা হয়। যেমন ধরুন আপনি পল কাপুরকে দেওয়া হয়েছে এখানে সাউথ এশিয়ায়, আমাদের একজন তার পড়াশোনা অ্যান্ড আদার্স আমরা সবাই জানি। মানে আমার কথাটা হচ্ছে, একজন যখন সর্বোচ্চ সংস্থা প্রধান হবেন, আমরা তার ক্যারিয়ার সম্বন্ধে তার সব কিছু আমরা জানব, রাইট? তো এই যে জায়গাটা, তো এই জায়গাগুলোর আপনি কি কোনো সমাধান পেয়েছেন? এই যে 9 মাস আমরা যে আমাদের যে চলল, 9 মাস পরে যখন অচলাবস্থা হলো, বলা হলো আপনারা 7 দিনের মধ্যে প্রস্তাবনা দেন, আনলে আমরা নিজের একটা দিয়ে দেব। আপনি 9 মাসে পারলেন না, আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে বললেন 7 দিনে দিবেন। তো আগেই বলতেন পলিটিক্যাল পার্টিগুলি আমরা বসবো না, পলিটিক্যাল পার্টিগুলি আমি 15 ডেজ বা 30 ডেজ সময় দিলাম, আপনারা নিজেরা বসে আমাদের যারা আন্দোলনের পোস্টার বয় আছে তাদেরকে নেন সাথে, 2 জন কেন, পোস্টার বয় যারা আছে আন্দোলনের এদেরকে নেন সাথে, নিয়ে এদের এক্সপেকটেশনগুলো কি, তরুণদের এক্সপেকটেশনগুলো কি, আর আপনারা এটা কীভাবে আলোচনা করে আসেন। বিএনপির 31 দফা ছিল, অন্যান্যরা দফাটা পরে তৈরি করেছেন, মন্দ তো না। শেখ হাসিনা যাবার পরে 31 দফাটা 35 দফা হতো, 40 দফা হতো, 850 দফা তো হতো না। এবং 850 দফা প্রস্তাবনা এটা বাস্তবসম্মত না। এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি দেখেন যে এরপরে আসুন, আমি মালাটা গাঁথি, তারপরে এই একটা সেগমেন্ট গেল। তরুণ মন্ত্রীদের, এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো। উপদেষ্টা, তরুণ মন্ত্রী, উপদেষ্টা কি, মন্ত্রী তো, উপদেষ্টা বলা হচ্ছে। আপনি আন্দোলনের, এই যে আন্দোলনে যারা আমাদের প্রচুর নারী নেতৃত্ব ছিলেন, যেটা খুব একেবারেই ফান্ডামেন্টাল একটা জিনিস, যে এত নারী নেতৃত্ব। আমি 69-এ পড়াশোনা করেছি, 69 অন্তত 5টা বই আছে 69-এর উপর, মাহফুজুল্লাহর বই আছে, ফরহাদ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, উনার বই আছে, শামসুদ্দোহার বই আছে, অল্পকথার ইতিহাসের অল্পকথা, এসব মিলিয়ে আপনি দেখবেন এত নারী নেতৃত্ব নাই, 90ও নাই, 90 শিরিন সুলতান এরা কয়েকজন, বাট এত নারী নেতৃত্ব। এই আন্দোলনে কিন্তু নারী শহীদও আছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আমরা এই নেতৃত্বটার মধ্যে আমরা প্রায় একটা, দেখেন যে 69-এর মানে 62 সাল থেকে যারা 62-র শিক্ষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যে নেতৃত্বটা দেখবেন, কাজী জাফর থেকে একেবারে পর্যন্ত, তোফায়েল আহমেদ পর্যন্ত, এই জিনিসটা আসমর এরা
এরা প্রায় 50 বছর আমাদের ইতিহাসে, রাজনীতির ইতিহাসকে নিয়ন্ত্রণ করছেন, রাজ করেছেন তারা, বিরাজ করেছেন ইতিহাসে, পজিশনে অথবা অপোজিশনে রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন। 90-এর যারা আছে এরা প্রায় এখন 40, 30, 35 বছর হয়ে গেল, এরাও আছেন পলিটিক্সে। আমার ধারণা ছিল 24-এর এই যে পোস্টার বয় যারা আছেন আমাদের, কারণ আমাদের 90-এ এত লোকজন এত এক্সপোজার পায় নাই, তখন এত মিডিয়া তো ছিল না। এখন 2 কোটি ক্যামেরা ঘুরে, তো এত এত এক্সপোজার তো ছিল না। তো এরা আগামী 50 বছর, 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখবে। এরাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, হোক এনি পার্টি, অল পার্টি, এরা নিয়ন্ত্রণ করবে। এখানে আমার স্বপ্নভঙ্গটা হলো কোথায়? স্বপ্নভঙ্গটা হলো এদের সবাইকে একটা জায়গায় ঠেলে দেওয়া হলো, একটা ঝুড়িতে থাকো। এই ভুলটা হয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। তিনি বলেছেন একটা বৈদেশিক সংস্থার কাছে, নিউজ সংস্থার কাছে, যে আমি তরুণদেরকে বলেছি তোমরা একটা দল করো। ওরা বলেছে যে আমাদেরকে কে চিনে, কে ভোট দিবে, কে সমর্থন করবে। আমি বলছি না, তোমাদেরকে সবাই চিনে, সবাই ভোট দিবে। 1 নাম্বার 2, এই যে না, এরা বিভিন্ন পার্টিতে যখন আসলেন, এরা যদি বিভিন্ন পার্টির ডিসিপ্লিনে ফিরে যেতেন, তাহলে সমস্ত পার্টিগুলো এদের নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এরা এখন হয়ে গেলেন সব পার্টির প্রতিপক্ষ। এটা একটা ভুল, আমার আইডিয়া। মানে নতুন বন্দোবস্ত তাহলে কি দিতে পারে? তো এই নতুন বন্দোবস্তটা এখানেই হুচটকে আছে যে প্রত্যেকটা পার্টি যেখানে আভ্যন্তরীণভাবে চাপ অনুভব করত, সে নিজে পরিবর্তিত হওয়ার জন্য সে হয়ে গেল কি, এরা সবাই এক জুড়িতে যাওয়ার কারণে এরা সবাই সবার প্রতিপক্ষ হয়ে গেল। তো এই জায়গাটাকে আমি বলছি যে আজকে নতুন বন্দোবস্তের প্রশ্নে আজকে আপনার যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে একটা নতুনভাবে ইয়েতে ফেলবেন ডক্টর ইউনূস। আরেকটা সমস্যায় ফেলতেছেন যে আজকে বলছে যে তরুণদের অনেকেই নির্বাচিত হবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রী হবে। তো এটা যদি উনি বলেন, তাইলে কি তিনি কি যে জামাতের এক্সটেনশন সহ গ্রেটার জামাত এক্সটেনশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিভিন্ন জামাতের যে বিভিন্ন এক্সটেনশন দল আছে, বর্ধিতাংশ, এগুলি সহজেই জোটটা, এটা কি উনি কি গ্রেটার জামাতকে তাইলে ক্ষমতায় আনবেন? আনলে তো তরুণরা তো ক্ষমতায় আসার, মন্ত্রী হওয়ার কোনো ব্যবস্থা নেই, পার্লামেন্টে আসার ব্যবস্থা আছে। যদি উনি পার্লামেন্ট পর্যন্ত থামতেন, ঠিক আছে, পার্লামেন্টে নাকি নতুন প্রত্যাশা থেকে বলতেই পারেন। আলহামদুলিল্লাহ, মানুষ যদি এটাকে প্রত্যাশা হিসাবে ধরে নেয় এবং এটার মধ্যে কোনো নেগেটিভ কোনো কার্যক্রম খুঁজে না পায়, নেগেটিভ অ্যাক্টিভিটিস না, আপনি নিশ্চয়ই নেগেটিভ কিছু পেয়েছেন, না হয় আপনি প্রশ্ন কেন তুললেন? আমি বলছি যদি নেগেটিভ কিছু না পায়, তাহলে নির্বাচনটা ভালো হবে, আল্লাহ নির্বাচনটা সরকারের পক্ষপাতিত্বে দুষ্ট হবে। কেন আপনি কি এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন? প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা একেবারেই আমি মনে করি যে, ধরুন উনার যে ব্রেইন চাইল্ড নাগরিক শক্তি 2007-এ, এখন দেখবেন আপনি এনসিপির যে আমাদের ছাত্র সংগঠনটার নাম ছিল বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি। তো এইটা বাকসাস হয়ে গেল ছাত্র শক্তি, যুব শক্তি, না তারপর শ্রমিক শক্তি। এই যে ডক্টর ইউনূসের যে ব্রেন চাইল্ড শক্তি, এই শক্তিটা এখানে ফেরত আসছে এবং নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাকে বলি, আজকে অনেকেই এই কথাটা আলোচনা করছেন যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচনে একটা পক্ষ হয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য